দর্শক, আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইলিয়াস হোসাইন, সহসভাপতি মানিকগঞ্জ জেলা শাখা, সহসভাপতি প্রবাসী অধিকার পরিষদ সৌদি আরব শাখা। উনি গণ অধিকার পরিষদ থেকে নমিনেশন পেয়েছেন মানিকগঞ্জ 1 আসনের জন্য। ওনার নমিনেশনের পেছনে রাজনীতিতে যুক্ত হওয়ার যে কারণ এবং নির্বাচিত হলে উনি মানিকগঞ্জ 1 আসনকে কিভাবে উন্নয়নে ভরে দিবেন, তরুণদের কি ধরনের আশ্বাস দিবেন, সেই বিষয়ে চলুন ওনার মুখ থেকেই শুনি। ইলিয়াস ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি প্রথমে একটি প্রশ্ন করব, আপনার প্রবাস জীবনে আপনি কি ধরনের কাজে জড়িত ছিলেন এবং সেই অভিজ্ঞতাটা আপনি আমাদের দেশের মানুষের জনগণের কাছে একটু শেয়ার করবেন, বলবেন। প্রবাস জীবনে আমি যখন প্রবাস প্রথম শুরু করি, আমি প্রায় 12-13 বছরের মতো ওখানে কোম্পানির চাকরি করছি। আমি 2টা কোম্পানিতে কর্মরত ছিলাম। প্রথম কোম্পানি ছিল একটি হোটেল কোম্পানি, ফার্স্ট খাবার হোটেল সৌদি আরবে, যেমন কেএফসি, কাবাব হাউস, কেএফসির মতো একটা নাম করা কোম্পানি, আরবিয়ান রেস্টুরেন্ট ছিল, ওখানে কর্মরত ছিলাম ম্যানেজমেন্টে। তারপরে আরেকটা কোম্পানিতে যে অল্প কিছুদিন চাকরি করি, সেখান থেকে আমি সুপারমার্কেট ব্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করি এবং পরবর্তীতে বর্তমান সময়ে আমি গত 9 থেকে 10 বছর, 10 বছর পুরোপুরি হয় নাই, তো আমি এখন ব্যবসার সাথে জড়িত আছি। আমার ওখানে সুপারমার্কেট ব্যবসা, যেটা আমাদের দেশে সুপারমার্কেটই বলে, যেমন চাল ডাল সহ বিভিন্ন প্রকার সামগ্রী একসাথে পাওয়া যায়। সৌদি আরবে সাধারণত সুপারমার্কেটে শুধুমাত্র কাপড় এবং স্বর্ণবাদে সবকিছু বেচা এলাও আছে। তো সেই ব্যবসার সাথে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবত আছি। আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশি এবং কিছু সৌদিয়ান লোককে নিয়োগ দিচ্ছি আমার ব্যবসা প্রতিষ্ঠানে। টোটাল 3 দেশের লোক আমার প্রতিষ্ঠানে আছে। এর মধ্যে বেশিরভাগই আমার এলাকার ছেলেপেলে, আমার নিকটের লোকজনই আমি নিচ্ছি, তাদের দ্বারা এখন আমার ব্যবসা পরিচালিত করতেছি। আপনি একজন সফল ব্যবসায়ী, প্রবাসী ব্যবসায়ী, কিন্তু আপনি রাজনীতিতে যুক্ত হলেন কি প্রেরণায় বা কি ইচ্ছায়? আমি আসলে প্রবাসে থাকার পরেও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কাজ করি অনেকদিন যাবৎ। আমি প্রবাসীদের পরিষদের সৌদি আরব শাখার একজন দায়িত্বশীল হওয়ার কারণে প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে সবসময় কাজ করি। যেমন করোনাকালীন সময় প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান করে দিয়েছি আলহামদুলিল্লাহ, আমার নিজের অবস্থান থেকে যতটুকু সম্ভব। এবং আমার মতো যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ী মহলের বড় একটা অংশ আমার খুব কাছের, সে সকল ব্যবসায়ী কমিউনিটির ভাইদের কাছ থেকেও বিভিন্ন প্রকার সহযোগিতা নিয়ে সবাই সম্মিলিতভাবেই করোনার সময় যে সকল বাংলাদেশি প্রবাসীদের খাবারের ব্যবস্থা ছিল না, চাকরি ছিল না, তাদের চাকরির ব্যবস্থা করে দিয়েছি অনেকটা। আমরা একেবারে তাদের ঘরে ঘরে গিয়ে করোনাকালীন সময় তাদের খাবারের ব্যবস্থা করছি। তো সেই দৃষ্টিকোণ থেকেই মানবিক কাজ করাটা আমার সত্যি অর্থে নেশা। এক মানবিক সেই দৃষ্টিকোণ থেকেই মানবিক কাজের ধারণাই আমি মূলত দেশে এবং প্রবাসে মানবিক কাজগুলো বিগত 12 থেকে 13 বছর যাবৎ আমি কন্টিনিউ মানবিক কাজের সাথে জড়িত। আসলে মানবিক কাজ করাটা আমার এক প্রকার নেশা। সেই মানুষকে এই উপকার করার খাতিরেই অনেক মানুষের সাথে পরিচিত হয়েছে। এখন আমি যেহেতু এখন একজন বাংলাদেশি ব্যবসায়ী, অনেক মানুষই আমার কাছে আসে বিভিন্ন সমস্যা নিয়ে, সেগুলো সমাধান করি। এইভাবে আস্তে আস্তে মানুষকে উপকার করতে পারলে নিজে যে একটা শান্তি উপলব্ধি করতে পারছি, যে আসলে মানুষের উপকার করার মতো একটা আত্মতৃপ্তি বোধটা আমি অনেক আগে থেকে ফিল করি। সেটাকে বড় সড়ক করার জন্যই আসলে মানবিক কাজ বড় আকারে করতে গেলে একটা শক্তিশালী প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্মের কথা চিন্তা করি আমি ভাবছি যে আমি যেহেতু দেশে প্রবাসী অধিকার পরিষদ নিয়ে কাজ করি, জনগণ নিয়ে কাজ করি, সেই কাজগুলোকেও আমার বাংলাদেশেও চলমান আছে, দেশ এবং প্রবাসী মিলেই আমি করি। সেক্ষেত্রে এটাকে আরো বৃহৎ আকারে করার জন্য আমি রাজনীতির সাথে যুক্ত হয়েছি। আমি আশাবাদী যে আমি যে রাজনীতি প্ল্যাটফর্মে আমি মানিকগঞ্জ 1 আসন থেকে যেহেতু নমিনেশন প্রাপ্ত হয়েছি, আমি আমার এলাকার মানুষকে নিয়ে কাজ করতে চাই। তারা যদি আমাকে সেই সুযোগ করে দেয়, ইনশাল্লাহ আমি আরো বড় সড়ো আকারে মানবিক কাজ এবং সামাজিক কাজ সহ আমার মানিকগঞ্জে এক উন্নয়নের জন্য সর্বোচ্চ কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আপনি কবে এবং কিভাবে গণ অধিকার পরিষদের রাজনীতিতে যুক্ত হলেন? আমি সর্বপ্রথম 2018 সনে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, তখন একটা জিনিস উপলব্ধি করলাম। তখন ওইটা গেলেন 18তে আমি সৌদি আরব, ওই সময়টা তো আমি উপলব্ধি করলাম যে আসলে বিপিন নুরুল হক, নূর রাশেদ, এরা যে তরুণ, ওই সময় বিপিন নুরুল হকের নেতৃত্বে যে একটা ছাত্র সংগঠন ছিল, স্ট্রংলি তারা এই কুঠার আন্দোলন করতেছিল, এই বিষয়টা আমাকে খুব নাড়া দেয় যে আসলে এরা তো যৌক্তিক বিষয় নিয়ে রাস্তা নামছে।
কারণ আমার ফ্যামিলিতে একজন মুক্তিযোদ্ধা আছে, এই জন্য আমি, আমার ছেলে মেয়ে সবাই মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি পাবে। আর আমার প্রতিবেশী আর একজন মেধাবী ছাত্র শুধুমাত্র কোঠার আওতায় না থাকার কারণে, তার ফ্যামিলিতে কোনো মুক্তিযোদ্ধা নাই বা কোনো কোঠার আওতায় সে পড়ে না, এই জন্য সে চাকরি পাবে না। তাহলে তো এখানে কোঠার দ্বারা এই মেধাবীরা নির্যাতিত। এই জন্য এই কোঠার বিরুদ্ধে যখন এরা রাস্তায় নামছে, ওই সময় থেকেই মূলত সম্পর্ক। আমি এদের কোঠা সংস্কার আন্দোলনে সরাসরি যুক্ত হতে পারি নাই, কিন্তু এদেরকে আমি বিভিন্নভাবে সাপোর্ট দিছি এবং মন থেকে ভালোবাসা তখন থেকে শুরু হয়। এবং পর্যায়ক্রমে এরা যখন ছাত্র অধিকার পরিষদ গঠন করে, যুব অধিকার পরিষদ গঠন করে, আমি 2019 সালে যুব অধিকার পরিষদের সাথে যুক্ত হই। মানিকগঞ্জ জেলা ওই তৎকালীন যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলাম আমি। পরবর্তীতে গণ অধিকার পরিষদ গঠন হয়। গণ অধিকার পরিষদের বিগত কমিটিতে আমি যুগ্ম আহ্বায়ক হিসেবে ছিলাম। বর্তমান কমিটি আমি মানিকগঞ্জ জেলা শাখার সহসভাপতি হিসেবে আছি। এবং প্রবাসী অধিকার পরিষদ ইতিমধ্যেই প্রবাসী অধিকার পরিষদ গঠিত হয়। প্রবাসী অধিকার পরিষদ 2019-এর দিকে গঠিত হয়। ওই সময় থেকেই বিপিনুল হকনুর সাথে আমার একটা সুসম্পর্ক তৈরি হয়। কারণ আমি যেহেতু তার রাজনীতিতে দেশে এবং প্রবাসে দুই জায়গায় আমার অবস্থানটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিল, সেই দৃষ্টিকোণ থেকে ওনার পছন্দের তালিকায় আমার নামটা খুব এগিয়ে আসে। আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতায় আপনারা দেখছেন যে সারা বাংলাদেশে মাত্র 36 জন লোকের নাম, 36 জন এমপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তার মানিকগঞ্জ 1 গৃহদৌলত শিবলা থেকে আমাকে আমার দলের নেতৃবৃন্দ সবাই ভালোবেসে তাদের মূল্যায়নে কিন্তু আমার এই মানিকগঞ্জ 1 তারা মূল্যায়িত করছে এবং আমাকে আসলে সত্যিকার অর্থেই অনেক অংশে তারা ভালোবাসার একটা বহিঃপ্রকাশ দেখিয়েছে যে মাত্র 36টি আসনে এই মাত্র পর্যন্ত ঘোষণা করা হয়েছে, তার মধ্যে মানিকগঞ্জ 1 থেকে মোহাম্মদ ইলিয়াস আমি নিজে একজন মনোনয়ন পেয়েছেন। জি আলহামদুলিল্লাহ মনোনয়ন পেয়েছি টাকমার্কা। আচ্ছা, আমার নেক্সট প্রশ্ন, বিপিনুরের নেতৃত্বে গণ অধিকার পরিষদের ভবিষ্যৎ নিয়ে আপনার মূল্যায়ন কি? আলহামদুলিল্লাহ বিপিনুল হক নূর একজন নির্যাতিত নেতা। তার কথা বাংলাদেশের সচেতন মহলের মানুষ সবাই চিনে, তাকে এক নামে চিনে। বিপিনুল হক নূর একটা ব্র্যান্ড। উনি শুধুমাত্র গণ অধিকার পরিষদ আমরা যারা করি তাদের কাছেই ভালো না, উনাকে ভালোবাসে বাংলাদেশের 70% মানুষ। সত্যিকার অর্থে আওয়ামী লীগ আমলে একটা বড় অংশ ছিল যারা ওনাকে ভালোবাসতো, ইয়াং জেনারেশন বিশেষ করে, কিন্তু প্রকাশ করতে পারতো না। বর্তমান সময়ে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা আমি একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি, গণ অধিকার পরিষদ যারা আমরা করি তার বাইরেও একটা বড় অংশ এই নূরকে ভালোবাসে। হয়তো রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তো নূর একজন এমন ব্যক্তি, নূরের আলোকিত হবে বাংলাদেশ, এই স্বপ্ন যেমন আমরা দেখি, আমরা সেই স্বপ্ন লালন করি যে বিপিনুল হকের নূরের নেতৃত্বে একদিন বাংলাদেশ অনেক আলোকিত হবে, অনেক ভালো কিছু হবে। সেম বিপিনুল হক নূর ওই জিনিসটা প্রমাণ করতে পারছে। বিগত স্বৈরশাসক আমলে, আওয়ামী লীগের আমলে যখন মানুষ কথা বলতে পারতো না, রাস্তা নামার সাহস পেত না, ওই টাইমে বিপিনুল হক নূর সহ রাশেদ ভাই সহ এদের নেতা টিম ছিল যারা রাজপথে দাবিয়ে বেরিয়েছে। ঢাকার রাজপথ একমাত্র গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ অর্থাৎ বিপিনুল হক নূর এবং রাশেদ খানের নেতৃত্বে কিন্তু আমাদের আন্দোলনগুলো চলমান ছিল। বিপিনুল হক নূর উনি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যদি করেন, উনার মতো একজন ত্যাগী নেতা আমার দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় বর্তমান সময় নেই। উনি আওয়ামী লীগ শাসন আমলে প্রায় 28 বার জুলুম অত্যাচার মায়ের শিকার হয়েছে। তো বাংলাদেশের কোন দলের প্রধান এরকম ওনার মধ্যে সরাসরি রাজপথে অংশগ্রহণ করে না, ওনার মতো এরকম নির্যাতনের শিকারও হয় না। উনি নির্যাতনের শিকার হয়ে কোনো দমে থাকেনি। উনি হাসপাতাল থেকে অসুস্থ শরীর নিয়েও মিটিং মিছিলে অংশগ্রহণ করছে। আপনারা অবশ্যই অবগত আছেন ওনার এই ত্যাগ, ওনার এই জুলুম অত্যাচারের কথা একবার উপলব্ধি করি, আমার মনে হয় যে আমি দুই দলের জন্য কিছুই করতেছি না হিসাব করলে। নূরের তুলনায় বিপিনুল হক নূর এবং রাশেদ খান এরা দলের জন্য যে পরিশ্রম করছে, যে অবদান এদের আছে, এদের তুলনায় আমাদের মতো মানুষ খুবই নগণ্য। আমি নেক্সট প্রশ্নে আসব, মানিকগঞ্জ 1 আসনে ঘিউর দৌলতপুর শিবালয়ের প্রধান সমস্যাগুলো কি বলে আপনি মনে করেন? আমাদের ঘিউর দৌলতপুর শিবালয়ে অনেকগুলো সমস্যা আছে। আমি আমার গণ অধিকার পরিষদ প্রচার প্রচারণার স্বার্থে, মানবিক কাজ করার স্বার্থে বিভিন্ন জায়গায় গেছি। আমার দলের প্রয়োজনে, আমার ব্যক্তি উদ্যোগে, আমার এলাকার মানুষের দূর করে যে জিনিসটা বুঝতে পারছি, বিশেষ করে মানিকগঞ্জের ঘিউর দৌলতপুর শিবালয় নিয়ে মানিকগঞ্জ 1 আসন, মানিকগঞ্জ 1 আসনের বড় একটা অংশ নদীর কবলে। এই নদীর তীরবর্তী মানুষ খুবই অসহায়, এদের জীবনযাত্রার মান খুবই কঠিন। এখন পর্যন্ত চরাঞ্চলে, বাগটিয়ার ওই চরাঞ্চলের মানুষের কথা যদি বলি, তাদের স্বাস্থ্য, চিকিৎসা খাত এবং জীবনযাত্রার মান খুবই কঠিন অবস্থা। তাদের যাতায়াতের কথা যদি শুধু আমি তুলে ধরি, এখন পর্যন্ত যারা আলোকদিয়ার চরে আছে বা বাগটিয়ার চরে আছে, সন্ধ্যার পরে
মনে চাইলেও তারা মানিকগঞ্জ আসতে পারে না। আবার মানিকগঞ্জ একজন অসুস্থ রোগী নিয়ে আসলে তার একটা মনের ভিতরে খুব যন্ত্রণা থাকে যে আমি কখন রিটার্ন করব, কারণ সময় মতন যদি না পৌঁছাইতে পারে নৌকা পাবে না ও পাশে যাওয়ার জন্য। অসুস্থ রোগীকে হসপিটালে আনার পথে মারা যায়, এর অসংখ্য ঘটনা ঘটেছে শুধুমাত্র যাতায়াত ব্যবস্থার কারণে। তো মানিকগঞ্জ এটা খুবই অবহেলিত একটা এলাকা। তারা নিজেদের আখের গোছানো নিয়ে বেশি ব্যস্ত ছিল, যার দ্বারা অঞ্চলের মানুষ সহ মানিকগঞ্জ 1 আসনের মানুষের ভাগ্যের পরিবর্তন বাস্তবে এখনো ঘটেনি। সাধারণ জনগণ কেন আপনাকে ভোট দিবে আপনি মনে করেন? জনগণ আমাকে ভোট দেবে কারণ আমিও সাধারণ। তাদের কাছ থেকে মানুষ মূলত স্বাধীনতার পরে আমাদের মানিকগঞ্জে যতবার এমপি আসছে তাদের কাছ থেকে মানুষ কতটুকু পাইছে মানুষের তো মনে আছে। কারণ আমাদের মুরব্বী যারা আছে তারা কিন্তু এখনো বলে যে এক দল গেছে এক দল আসছে, আমার প্রতিশ্রুতি দিছে, আমরা ভোট দিছি, কিন্তু তারা ভোটের পর আসে নাই আমাদের এলাকায়। এরকম ঘটনা অনেক ঘটে। আমি গত কয়েকদিন আগে গেছি আপনার বাগুটিয়া গেছি, গত পরশু দিন আমি দৌলতপুরে গেছি। মানুষের একটা কথাই যে হয়তো নির্বাচন জিতার পর তা আসবেন না, এই যে একটা ভয় মানুষের ভিতরে, একটা কি বলবো, এটা ভয় বলতে পারেন, রাজনীতি নেতাদের মধ্যে এক প্রকার ঘৃণা বলতে পারেন। তারা এক কথাই বলে যে এখন আসছেন, আমাদের রাস্তাঘাট খারাপ জানাও আসছেন, কিন্তু পরে হয়তো আসবেন না। তো আমি তাদেরকে আশ্বস্ত করছি এই কথা বলেই যে আমি এখন তাদের এলাকায় গেছি আমার দলের প্রচার প্রচারণার জন্য, সামাজিক কাজে অংশগ্রহণ করার জন্য গেছি। আমি ইলিয়াস খুবই সাধারণ ফ্যামিলির লোক। আমি যদি নির্বাচিত হই আমার এলাকার সাধারণ মানুষ তাদেরকে আশ্বস্ত করতে পারি যে তাদেরকে অবমূল্যায়ন হতে দেব না। আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে তাদের আশাকাঙ্ক্ষাগুলো পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর সাধারণ মানুষ আমার মতো সাধারণ মানুষকে গ্রহণ করবে, এটা আমার বিশ্বাস। একজন ব্যক্তি চায় যে নির্বাচনের পর অন্তত আমি তাদের উপর জুলুম না করি। তাদের মনের ভাষা হইলো যে একজন এমপি নির্বাচিত হওয়ার পরে সে এলাকায় তো আসেই না, তার বিভিন্ন বাহিনী দ্বারা বিভিন্ন ভাগে তাদেরকে সমস্যার সম্মুখীন করা হয়, মাটি কাটা থেকে শুরু করে বালি উত্তোলন। এই যে এমপিদের যে বাহিনী, আলহামদুলিল্লাহ আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমি ইলিয়াস, আল্লাহ তাআলা আমাকে দুনিয়া একা পাঠাইছে, নিবেনও একা, এই কথাটা আমি বিশ্বাস করি। আমি এই মানিকগঞ্জে 1 আসনের নমিনেশন প্রাপ্ত হওয়ার আগেও যে আমার চালচলন ছিল একতাই আছে। যদি আমি এমপি হতে পারি, মানিকগঞ্জ 1 বাসী যদি তাদের সমর্থনের মাধ্যমে ভোটের মাধ্যমে আমাকে এমপি বানায়, মহান আল্লাহ তাআলা যদি আমাকে সংসদ সদস্য হওয়ার সুযোগ দেয়, আমি আপনাদের প্রতি ভরসা রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমার চালচলন এরকম স্বভাবই থাকবে। আমি অন্যান্য নেতাদের মতো ওই রকম বড় বড় শোডাউন দিয়া বড় বড় ওই কথা বলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে আমি নির্বাচিত হব না, সেই সামর্থ্য আমার নাই, সেই চেষ্টাও আমার নাই। যদি মানুষ ভালোবেসে আমাকে সমর্থন করে, আমি যে সাধারণ একজন মানুষ সেই হিসাবে আমি সাধারণ মানুষের সমর্থনে বেশি আশা করি। যদি মানুষ আমাকে যোগ্য মনে করে, সব দিক বিবেচনা করে যদি মনে করে যে আমরা তো অনেক শিক্ষিত অনেক টাকাওয়ালা মানুষদেরকে অনেকবার দেখছি, এবার আমাদের এলাকার এই একটা ছেলেকে দেখি, আমি তাদেরকে প্রতি বলবো আমি ইলিয়াস আপনাদের সন্তান, আপনাদের এলাকার মানুষ, আপনাদের কারো ভাই কারো ভাতিজা, আমি আপনাদের এই মানুষ হয়ে থাকতে চাই, আপনার এলাকার সেবক হয়ে থাকতে চাই। আমি আসলে শোষক না। আমি সবসময় একটা কথা বলি যে আমি যদি সুযোগ পাই আমার বাকি জীবনটা আমার মানিকগঞ্জ 1 বাসী সহ মানিকগঞ্জের সর্বস্তরের জন্য আমার জীবনটা উৎসর্গ করব। মানব সেবা করা আমার নেশা, মানব সেবা করা আমার পেশা। আমার বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন আমি শুধুমাত্র নমিনেশন প্রাপ্ত হয়েছি বিদায় না, আমি বিগত 12-13 বছর যাবত কন্টিনিউ শিবালয় এবং দৌলতপুরে বিশেষ করে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আমার এই 2টা উপজেলায় আমার কতটুকু অবদান আছে। আমি একটা জিনিস অলরেডি আগেই প্রমাণ করছি যে এলাকায় ভালো কাজ করতে গেলে, মানবিক কাজ করতে গেলে জনপ্রতিনিধি হওয়া জরুরি না, তবে জনপ্রতিনিধি হলে একটু কাজ করতে সুবিধা হয়। কারণ ভালো কাজটা আপনি আপনার থেকে শুরু করতে পারেন। একজন এমপি হবো তারপরে ভালো কাজ করব, মন্ত্রী হওয়ার পরে ভালো কাজ করব না, ভালো কাজটা আপনি ছোট করে করেন, এখন থেকে শুরু করা সম্ভব। কারণ আমি এটা অলরেডি প্রমাণ করতে পারছি যে ভালো কাজের জন্য মন দরকার, ভালো কাজের জন্য কোটি কোটি টাকা দরকার না, তবে ভালো কাজ বৃহৎ আকারে করার জন্য একটা শক্তিশালী প্ল্যাটফর্ম দরকার। আর একজন সংসদ সদস্য তার অনেক ক্যাপাসিটি থাকে, তার প্ল্যাটফর্মটা অনেক শক্ত। আমি যদি এই শক্ত অবস্থানে যাইতে পারি আমি মানবিক কাজগুলোর বহুগুণ বাড়িয়ে করতে পারবো। এই জন্যই আমার আশা রাখি এটা যে এই মানিকগঞ্জ 1 অর্থাৎ বিরোধী শিবালয়ের মানুষ আমাকে অবশ্যই সাদরে গ্রহণ করবে এবং তাদের ভোটে জয়যুক্ত করে সংসদে যাওয়ার সুযোগ দিবেন ইনশাআল্লাহ। সম্প্রতি আপনি কোনো এক বক্তব্যে বলেছেন কোনো এক বিশেষ এলাকাকে আপনি বিশেষ করে দেখবেন না, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি যেহেতু মুসলিম পরিবারের ছেলে, ইসলামের দৃষ্টিকোণ থেকে কিন্তু এটাই বলে আমি যখন একটা এলাকার জনপ্রতিনিধি হব, সে এলাকার প্রত্যেকটা এলাকা আমার, ওই এলাকার মানুষ ভালোবেসে তাদের ভোটের মাধ্যমে তাদের রায়ে জয়যুক্ত করবে আমাকে। ঘিওর দৌলতপুর শিবালয় 3টা উপজেলা নিয়ে মানিকগঞ্জ 1, তো মানিকগঞ্জ 1-এর 3টা উপজেলাকে আমার সমানভাবে দেখতে হবে।
মানিকগঞ্জ একের 3টা উপজেলা, আমার প্রত্যেকটা গ্রাম আমার গ্রাম মনে করতে হবে। এখানে যদি আমি মনে করি যে আমার গ্রামই শুধু আমার গ্রাম, আমার গ্রামকে আমি ওই বিগত দিনের স্বৈরাচার শাসক কিছু কিছু এমপির মধ্যে দেখবেন নিজের গ্রাম নিজের বাড়িকে অন্যরকম করে সাজাইছে, কিন্তু তার পাশের গ্রামের কোনো খোঁজ নেয় নাই। আমি বিগত দিনের অন্য কোনো এমপি বা মন্ত্রী মতো চাই না। আমি অধিকার ভিত্তিক রাজনীতি করি, গণ অধিকার পরিষদ। আমাদের এই অধিকার ভিত্তিক রাজনীতির যে স্লোগানটা, সেই স্লোগানের বাস্তবায়ন করতে চাই। আমাদের অধিকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার। এই জনতার যে দেশ হবে, এই দেশটা জনতা করার জন্যই, এই দেশটা করার জন্যই সর্বোচ্চ দিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। আপনি জুলাই বিপ্লব এবং জুলাই যোদ্ধাদের কথা বলেছেন, এই বিষয়ে আপনার অবস্থান বিস্তারিত বলুন। গত বছর জুলাই বিপ্লব যদি না হতো, তাহলে আমরা আজকে হয়তো এই জায়গায় কথা বলার সুযোগ পেতাম না। জুলাই বিপ্লবে যে সকল সহযোদ্ধা নিহত হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি, এবং যে সকল যোদ্ধারা আহত অবস্থায় আছেন, তাদের সুচিকিৎসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই। এবং তাদের কথা বলতে গেলেই আসলে মনটা অনেক ভারী হয়ে আসে। জীবনের আশা বাদ দিয়ে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে রাজপথে নামছিল। ওই সময় কিন্তু তাদের এতটা চ্যালেঞ্জ ছিল যে তারা যদি এই যুদ্ধে জয়ী না হতে পারতো, যারা এখন আহত আছে তাদেরও বেঁচে থাকাটা অনিরাপদ হয়ে যেত। তো এই জন্যই দেশে এবং প্রবাসে এখান থেকে চেষ্টা করেছেন। সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনারা জানেন, শুধুমাত্র দেশে না, বিদেশের বাইরেও, বিশেষ করে আরব আমিরাতে, দুবাইতেও মিটিং মিছিল করতে গিয়ে সেখানকার নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করে, নিয়ম ভেঙে তারা শুধু মিছিল করার কারণে অনেক সহযোদ্ধা প্রবাসীরা কিন্তু জেলে আটক হয়েছিল। অত্যন্ত দুঃখের বিষয়, এখনো প্রায় 50+, অর্থাৎ 50-এর অধিক সহযোদ্ধা এখনো জেলে আছে। জুলাই যোদ্ধারা নিহত হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানো, তাদের জন্য আর্থিক সাপোর্টের ব্যবস্থা করুন। নাম্বার 2, যে সকল জুলাই যোদ্ধারা আহত অবস্থায় আছেন, তাদেরকে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা, প্রয়োজনীয় দেশের বাইরে নিয়ে গিয়ে হলেও তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে সুস্থ করুন, এবং তাদের কর্মসংস্থানের জন্য একটা ব্যবস্থা করুন। যে সকল যোদ্ধারা প্রবাসের মাটিতে তাদের জীবনের মায়া ত্যাগ করে, তাদের ফ্যামিলির মায়া ত্যাগ করে শুধুমাত্র গণ অভ্যুত্থানের সাথে সম্মতি জানিয়ে দেশের এই নতুন স্বাধীনতার পক্ষে মিছিল মিটিং করার কারণে দেশের বিভিন্ন দেশে জেলে আছেন, তাদের অতিদ্রুত মুক্তির ব্যবস্থা করুন, এবং তাদেরকে দেশে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করুন। একজন প্রবাসী, তার যে অবস্থান, সে কিন্তু জানে যে আমি যদি মাস শেষে টাকা না পাঠাই, আমার পরিবার হয়তো না খেয়ে থাকবে, আমার উপর ডিপেন্ড করে পরিবার চলে। তাহলে ওই লোকটা তার পরিবারের কথা চিন্তা করে নাই, তার নিজের কথা চিন্তা করে নাই, সে দেশের কথা চিন্তা করছে। তাহলে আমাদের দেশের সরকারের কিন্তু এই বিষয়টা এখন সর্বোচ্চ মূল্যায়ন করা উচিত, এবং যে সকল প্রবাসীরা বিদেশের মাটিতে জেলে আটক আছেন, তাদের অতি দ্রুত মুক্তির জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সকল জুলাই যোদ্ধাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, এবং তাদের কাছে আমরা ঋণী। তাদের এই ত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। সর্বশেষ সকল নিহত জুলাই যোদ্ধাদের মাগফিরাত আবারও কামনা করছি, এবং অসুস্থদের সুস্থতা কামনা করছি। নমিনেশন পেয়েছেন মানিকগঞ্জে 1 আসনে, যথা গিয়র দৌলতপুর শিবালয়ের তরুণদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? আলহামদুলিল্লাহ, আমাদের দলটাই তরুণ নির্ভর দল। বাংলাদেশ গণ অধিকার পরিষদ তরুণ নির্ভর দল। আমাদের গণ অধিকার পরিষদের 50-এর অধিক, অর্থাৎ 50+% নেতৃত্ব স্থানে আছেন তরুণরা। আপনারা জানেন, এক ঝাঁক মেধাবী তরুণরাই কিন্তু এই গণ অধিকার পরিষদকে তৈরি করছে। প্রথমে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, এবং পর্যায়ক্রমে গণ অধিকার পরিষদ। এই গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নূর ভাই, সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান ভাই, এরা নিজেরাও তরুণ। অতএব আমি গণ অধিকার পরিষদের একজন কর্মী হিসাবে দায়িত্ব নিয়ে বলতে পারি, গণ অধিকার পরিষদ যদি সরকার ব্যবস্থা আসতে পারে, মহান আল্লাহ তাআলা যদি আমাদের সুযোগ করে দেন, গণ অধিকার পরিষদ সরকার ব্যবস্থা আসলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমি ইলিয়াস গিয়র দৌলতপুর মানিকগঞ্জ শিবালয় থেকে যদি মানিকগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত হই, ইনশাল্লাহ তরুণরা সর্বোচ্চ প্রায়োরিটি পাবে। কারণ তরুণদের নিয়ে আমাদের অনেক আশার জায়গা আছে। বাংলাদেশে 30%+ তরুণ ভোটার। এই তরুণ এবং যুবকদের নিয়ে অনেক কিছু করা সম্ভব। তরুণরা চাইলেই দেশটাকে অনেক চেঞ্জ করতে পারে। কারণ আমাদের দেশে তরুণ যে বেকার ভাইরা আছে, তাদেরকে যদি আমরা সঠিক কাজে লাগাতে পারি, এই বেকারত্ব এটা আমাদের জন্য বিশাল একটা আয়ের কারণ হবে ইনশাল্লাহ।
তো তরুণদের নিয়ে আমাদের অনেক সুন্দর চিন্তা ভাবনা আছে। আমাদের লিডার নুরুল হক নূর সহ আমাদের কেন্দ্রীয় বডির সর্বস্তরে যত নেতাকর্মী আছেন, বিশেষ করে কেন্দ্রীয় বডির যত কার্যনির্বাহী যারা আছেন, তারা অধিকাংশ তরুণ এবং তরুণদের নিয়ে অনেক সুন্দর সুন্দর চিন্তা ভাবনা তাদের আছে। ইনশাআল্লাহ মানিকগঞ্জ 1 থেকে আমি নির্বাচিত হলে তরুণদের জন্য খুব ভালো কিছু বই আনবো আমরা। আমার শেষ প্রশ্ন, যদি নির্বাচিত আপনি না হন তাহলে কি আপনি জনসেবা থেকে সরে আসবেন বা রাজনীতি থেকে সরে দাঁড়াবেন কিনা? আমি নির্বাচনে আসার আগে থেকেই যেহেতু মানব সেবাটা পছন্দ করি, আমি একটা কথা বলছি যে মানব সেবা করা আমার নেশা, মানব সেবা আমার পেশা। যে বিষয়টা আমার নেশা এবং পেশা, যেটা আমার কাছে এই মানব সেবা করাটা আমার রাজনীতি থেকেও বেশি প্রায়োরিটি আমি দেই। সেখানে আমি এই জনগণের সমর্থন পেয়ে যদি সংসদে যেতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি আমি না যেতে পারি, আমি আমার ভিতরে কমতি আছে এটা ফিল করব যে আমার ভিতরে হয়তো বা সেই যোগ্যতা, সেই গুণবলী এখনো আমার মানিকগঞ্জ 1 তথা গৃহদলপসী বলে মানুষ পাইনি যে আমাকে ভোট দিয়ে সংসদে পাঠাবে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ থেকেই চেষ্টা করবো নিজেকে যোগ্য করার জন্য, এবং আমার এই মানবিক এবং সামাজিক কাজগুলো চলতে থাকবে। আমার আজীবন আমার এই মানবিক সামাজিক কাজগুলো পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ বাড়বে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব আমার এই কাজগুলো দিন দিন ডেভেলপ করার জন্য, পর্যায়ক্রমে আরো বড়সড় আকারে করার জন্য। আমি আমার মানিকগঞ্জবাসীকে নিজের জীবনের মতোই ভালোবাসি। মানিকগঞ্জের প্রত্যেকটা মানুষ, প্রত্যেক ইঞ্চি মাটি আমার একেবারে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অতএব নির্বাচনে জিতলে আলহামদুলিল্লাহ, না জিতলেও আমি এদের পাশে আছি। মানিকগঞ্জবাসীর সুখ দুঃখে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।